হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর জাস্ট খুব 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 আনন্দে আছো। আজকে আমি ক্লাস 12-এর ছাতির বদলে হাতি আমার বাংলা থেকে গল্পটার একটা সম্পূর্ণ পাঠ দেব। তার আগে তোমাদের ভূমিকা অংশটা একটু পড়ে শুনিয়ে দেবো। তো যারা আজকে চ্যানেলে নতুন এসছো তাদের বলবো যে আমার ক্লাস 12-এর বেশ কিছু টপিক আলোচনা কমপ্লিট হয়েছে এবং আমার বাংলা থেকেও এটা সেকেন্ড টপিক। আগে একটা টপিকের সম্পূর্ণ আলোচনা পাঠ এবং কোয়েশ্চেন আনসার ডিসকাশন করা আছে। এছাড়াও সুভাষ মুখোপাধ্যায়ের উপর আমি একটা পূর্ণাঙ্গ আলোচনা তোমাদের টেক্সট রিলেটেড দিয়েছি। রিকোয়েস্ট থাকবে ওটা শোনো, অনেক কাজে লাগবে। তো চলো আগে ভূমিকা অংশটা একটু শোনানো যাক। বেশ ছিল শিয়ালদায় যাও টিকিট কাটো। আগেই বলে রাখি ভূমিকায় যেটা বলেছেন তার উপরে বিশ্লেষণটাও কিন্তু দেওয়া আছে আগের ভিডিওটায়, তো সেটা অবশ্যই দেখো। শিয়ালদায় যাও টিকিট কাটো, তারপর বেরিয়ে পড়ো উত্তরে কি পূবে, যখন যেখানে মন চায়। ভেড়ামারা পার হয়ে সারার পুল, নিচে তাকিয়ে মনে হবে পদ্মার ঢেউগুলো যেন লাফিয়ে লাফিয়ে গিলতে আসছে। কিংবা যাও গোয়ালন্দে, ভাজা ইলিশের গন্ধ স্টিমার ঘাট অবধি পেছন ডাকতে ডাকতে যাবে। আজ জলে স্থলে গণ্ডি আঁকা, সে গণ্ডি পার হবার হুকুম নেই। দিন বদলেছে, শাল গাছের ছায় ছায় আজ আর গোড়া পল্টনের তাঁবু নেই। চালের দুপাশে চিকচিক করে না মানুষের হাড়। লরির রাস্তায় এখন পত্তন হচ্ছে নতুন নতুন গঞ্জ। স্বাধীন দেশে মানুষ এখন নতুন করে দল বাঁধছে, নতুন করে শপথ নিচ্ছে, নতুন করে স্বপ্ন দেখছে সুখ শান্তির। শীতের হাওয়া দিলে আজও দাফার কথা মনে পড়ে। মাটির ঘরে কাঁথা দিয়ে গায়ে দিয়ে কাঁপছি। কপাটহীন জানলা দরজা দিয়ে দেখছি জ্যোৎস্না গায়ে মেখে দূরে দাঁড়িয়ে আছে গাঢ় পাহাড়। আমি তক্তাপোষে আর দাফা মেঝেতে, ঠান্ডায় দুজনেরই চোখে ঘুম নেই। তিন কোলে কেউ ছিল না তার। কোথায় ছিল তার ঘরবাড়ি, কে ছিল তার মা বাবা, কিছুই জানে না দাফা। ছেলেবেলায় সে ছিল গরু চোর, সারা গায়ে তার মারের দাগ। দাফা বদলে গেল ললিতের বাড়িতে এসে। ললিতই তাকে রাস্তা থেকে ধরে এনেছিল। দাফাকে দেওয়া হলো গরুর রাখালি। ললিতের বউকে দাফা মা বলে ডাকলো। দাফা হয়ে গেল ললিতের ছেলের মতো। দাফাকে সবাই হাবাগোবা বলেই জানতো। সেই দাফা পড়তে শিখলো, সমিতির ঝান্ডা নিয়ে প্রচারে যাওয়া, হাটে হ্যান্ডবিল বিলি করা, চোঙা ফোঁকা সব কাজই দাফার ডাক পড়ে। তার খুব ইচ্ছে একবার শহরে যাওয়ার। রেলগাড়ি কখনো সে দেখেনি, শহরে নাকি খুব আলো। কলকাতায় ফিরে এলাম। তারপর কটা বছর কাটাকাটি ভাগাভাগি কি আতান্তরেই না কেটেছে। হঠাৎ একদিন শুনলাম বুকে গুলি লেগে দাফা মারা গেছে। লড়েছিল খুব জোর, কিন্তু বন্দুকের সঙ্গে পারেনি। দাফা মরতে চায়নি, চেয়েছিল মানুষের মতো মাথা উঁচু করে বাঁচতে। শহরে নাকি খুব আলো, এখনো কানে বাজছে। শুধু কি দাফা, শুধু কি সেই পাহাড়তলি? সারা বাংলাদেশই সেদিন এমনি ছিল। সেই এক যে ছিল বাংলাদেশে, যা দেখেছি যা শুনেছি তাই নিয়েই আমার বাংলা। বন্ধু দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় রং মশালে জোর করে না লেখালে কোনোদিনই হয়তো এই বই লেখা হতো না। এই বই পড়ে লোকের ভালো লাগবে কে জানতো। নেক্সট আজকে হচ্ছে ছাতির বদলে হাতি। নাকের বদলে নড়ুন, পেলাম টাক ডুমাডুম ডুম। কিন্তু শুধু একটা ছাতির বদলে এক নয় দুই নয় একেবারে 3, বারং 36 বিঘে জমি। নাকের বদলে নুরুন তো আর তার কাছে কিছুই নয়। বিশ্বাস না হয় বেশ একবার হালুয়াঘাট বন্দরে যেও। সেখানে মনমোহন মহাজনের গদিতে গেলেই বুঝবে কি তেজ বন্দকি তেজারতির। মনমোহন মহাজন গত হয়েছেন অনেক দিন, কিন্তু সেই মহাজনের পন্থা আজও টিকে আছে। 25-30 বছর আগেকার কথা। হালুয়াঘাট বন্দরে গাঢ় পাহাড়ের নিচের এক গাঁ থেকে সওদা এসেছিল এক গাঢ় চাষি। নাম তার চেংমান। এমন সময় দেব দেবতা স্তম্ভিত, দিক পৃথিবী কম্পিত করে মুষলধারে বৃষ্টি। সে বৃষ্টি ধরবার কোনো লক্ষণই নেই। এদিকে দিন তো হেলে, রাত তো টলে, বাড়ি ফেরার উপায় কি? মনমোহন মহাজনের দোকানের ঝাঁপির নিচে চেংমান আশ্রয় নিয়েছিল। হঠাৎ একজন মহাজন যেন করুণার অবতার হয়ে উঠল। একেবারে খাস কলকাতার থেকে খরিদ করে আনা আনকোড়া নতুন একটা ছাতা চেংমানের মাথার ওপর মেলে দিয়ে মনমোহন বলল, যা যা ছাতিটা নিয়ে বাড়ি চলে যা। নিজে ভিজিস তাতে কিছু নয়, কিন্তু এতগুলো পয়সার সওদা যে ভিজে পয়মাল হয়ে যাবে। মহাজনের দরদ হঠাৎ কিসে এত উতলে উঠল?
চেংমান দোমনা হয়ে ভাবছে নেব কি নেব না, নিশ্চয় অনেক দাম, হাতে পয়সাও তো নেই। নগদ পয়সা নাইবা দিলে যখন তোমার সুবিধে হবে দিয়ে গেলেই হলো, ওর জন্য কিছু ভেবো না, মনমোহন ভরসা দেয়। চেংমান ভাবলো এমন সুযোগ ছাড়া উচিত নয়। নতুন ছাতি মাথায় দিয়ে মহা ফুর্তিতে বাড়ির দিকে সে চলল। ছেলে পুলে বউ তার পথ চেয়ে বসে আছে, চেংমান গেলে তবে হাঁড়ি চড়বে। চেংমান ফিবার হাটে যায়, মনমোহনকে বলে বাবু পাওনা গন্ডা মিটিয়ে নেন। মনমোহন ফিবারই বলে আহা অত তাড়া কিসের, সে দিও ক্ষণপর। এমনি করে বছর তারপর বছর যায়। ধার করে ছাতি কেটার কথা চেংমান ভুলেই গেল। হঠাৎ একদিন হাটবারে মনমোহন চেংমানকে পাকড়াও করে। কি বাছা ধন, বড় পালিয়ে পালিয়ে বেড়াচ্ছ, পাওনা মিটিয়ে দিয়ে যাও। পাওনা মিটিয়ে যাও। মনমোহনের কথায় চেংমানের মাথায় আকাশ ভেঙে পড়ে। চেংমান বুঝতে পারে এবার সেই দুর্কলে পড়েছে। মনমোহন তার লাল খেরোই বাঁধানো জাবদা খাতা বার করে যা পাওনা হিসাব দেখালো তাতে চেংমানের চোখ কপালে উঠল। এই কবছরে চক্রবৃদ্ধি হারে ছাতির দাম বাবদ সুদ সমেত পাওনা হয়েছে 1000 খানেক টাকা, প্রায় একটা হাতির দাম। বিশ্বাস করো বানানো গল্প নয়। যদি যাও অঞ্চলে পাকাচুল প্রত্যেকটা ডালু হাজং গাঢ় চাষি এর সাক্ষী দেবে। ডালুদের গ্রাম কুমারগাতির নিবেদন, সরকারের মুদিখানায় 2-10 বছর বাকিতে মশলাপাতি কেনার জন্য নিবেদনে 66 বিঘে জমি মহাজন কুটিশ্বর সাহা এমনিভাবে দেনার দায় কেনা নিয়েছে। আরেক ধুরেন্ধর মহাজন এক চাষিকে ধারে কোদাল দিয়ে পড়ে তার কাছে থেকে 15 বিঘে জমি মোচড় দিয়ে নিয়েছিল। ও অঞ্চলের 50টা গ্রামে ডালুদের বাস। কথাবার্তায় পোশাক পরিচ্ছদে হাজংদের সঙ্গে এদের খুব বেশি মিল। কে ডালু কে হাজং বোঝাই যায় না, কিন্তু ডালুদের জিজ্ঞেস করো ওরা বলবে হাজংরা যাতে ছোট। হাজংরাও আবার ঠিক উল্টো বলবে। ডালুরা বলে সে দিন আর নেই, আগে ছিল তারা অন্ধ বোকার জাত। পাহাড়ের নিচে যেদিন থেকে লাল নিশান খুঁটি গেড়েছে সেই দিন থেকে তাদের চোখ ফুটেছে। সে এক দিন ছিল বটে। শুধু মনমোহন মহাজন আর কুটিশ্বর সাহাই নয়, ছিল জোদ্দার আর তালুকদারদের নিরঙ্কুশ শাসন, আর সেই সঙ্গে ব্রিটিশ সিংহের দাপট। সিংহ যার ভালো নাম পশুরাজ। জমিদারের খামার জমির ধাম তুলতে হবে। জমিদারের পাওনা মিটিয়ে তবে চাষি তার ঘরে ধান নিয়ে যেতে পারত। চুক্তির ধান তো বটেই, তার ওপর কর্জার ধান শোধ দিতে হতো টাকায় 1 মণ হিসাবে। তাছাড়া আছে 1000 রকমের বাজে আবোয়াব, অর্থাৎ খাজনার চেয়ে বাজনা বেশি। যে চাষি বুকের রক্ত জল করে এত কষ্টে ফসল ফলালো, শেষটায় তাকে শুধু পালা হাতে করে ঘরে ফিরতে হতো। এদিকে আর এক রকমের প্রথা আছে, নানকার প্রথা। নানকার প্রজাদের জমিতে সত্ত্ব ছিল না, জমির আম কাঠালে তাদের অধিকার ছিল না। জমি জরিপের পর 2.5 টাকা পর্যন্ত খাজনা সাব্যস্ত হতো। খাজনা দিতে না পারলে তহসিলদার প্রজাদের কাছারিতে ধরে নিয়ে যেত, পিচমোড়া করে বেঁধে মারত, তারপর মালঘরে আটকে রাখত। নিলামে সব সম্পত্তি খাস করে নিত। মহাজনেরা কর্জা ধানে 1 মণে 2 মণ সুদ আদায় করত। কিন্তু নওয়াপাড়া আর দুমনাকুড়া, ঘোষপাড়া আর ভুবনকুড়ার বিরাট তল্লাটে ডালু চাষিরা আজ জেগে উঠেছে। তারা বলেছে জমিদারের খামারে আমরা ধান তুলব না। ধান তারা তোলেনি। পুলিশ কাছারি কিছুতেই কিছু হয়নি, শেষে জমিদার হার মেনেছে। আজ তারা গর্ব করে বলে বন্দরের ভদ্রলোকরা আজ আর আমাদের তুই তুকারি করতে সাহস পায় না, আপনি বলে সম্ভাষণ করে। থানায় চেয়ার ছেড়ে দেয় বসতে। আমরা অনেক সভ্য হয়েছি, আগে বাপ ছেলে একসঙ্গে বসে মদ খেত, এখন মদ খাওয়া সমাজের চোখে খুবই লজ্জার বিষয়। হাল বলদের অভাবে চাষ আবাদের আজকাল বেজায় মুশকিল। এখানকার চাষিরা তাই সবাই মিলে গাঁতায় চাষ করে। চাষ করতে করতে ওরা ছেলেমেয়েরা মিলে গান ধরে, শুনো শুনো বন্ধু গো ভায়া, রোয়া লাগাইতে চলো গো এলা, বন্ধুর জমিখানি দাহা কোনা, হাল জড়িছে মৈশমানা, হাল বো আছে নি উথি মাতিরে, কতবা লাগাবো নীতি নীতি। চলো বন্ধু এখন রোয়া লাগাতে যাই। পাহাড়ের নিচে আমাদের জমি, হালের ভারে মোষের শিং নুয়ে পড়েছে। আমরা হাল বাইছি ভাই, আমরা হাল বাইছি, কিন্তু কঠিন মাটি উঠতে চায় না, কি কষ্ট কি কষ্ট। যারা এত কষ্ট করে আমাদের মুখে অন্ন জোগায়, ইচ্ছে করে জমিদারের হাত থেকে বাংলার সমস্ত জমি তাদের হাতে দিই, মহাজনের নিষ্ঠুর ঋণের বোঝা থেকে তাদের মুক্তি দিই।
আমাদের কি ইচ্ছে হয় না? আশা করি কাজে লাগবে, আশা করি ভালো লাগলো। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো এবং কমেন্টে লিখে যা তোমাদের জানার ইচ্ছে বা যা বলার সেটা অবশ্যই জানিও। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট দিন নেক্সট একটা ব্লগের সাথে, তোমাদেরই কোনো একটা টপিক নিয়ে। এখন তো ছাতির বদলে হাতির কোশ্চেন আনসার, তারপর নেক্সট যা হবে সেগুলো। ভালো থেকো, টাটা।